নমস্কার। দিন সাতেক বিহারে কাটিয়ে যেখানেই যায় না কেন আমার মাথার পিছনে একটা প্রশ্ন অনবরত ঘুরপাক খেয়েছে। সেটা হলো নীতিশ কুমারের বিহার যা সম্ভব করল, প্রগতিশীল পশ্চিমবঙ্গের রাজত্বের দায়িত্ব নিয়ে মমতা তার ধারে কাছে পৌঁছতে পারলেন কেন? এই প্রশ্নটা অত্যন্ত জরুরি। তার কারণ নীতিশ এমন কিছু কীর্তি স্থাপন করেছেন যে কীর্তিগুলো নীতিশ আগামী ভোটে জিতুন আর হারুন, সেগুলো বিহারের একটা স্থায়ী সম্পদ হিসেবে পরে বিবেচিত হবে। আর মমতা যা করেছেন সেটা হলো একটা মোটামুটি স্টেবল রাজ্যকে অধঃপাতের একেবারে শেষ বিন্দুতে টেনে নিয়ে যাওয়া। আমি প্রথমেই, এটা তো একদিনে বলা সম্ভব নয়, অতএব আমি এই জিনিসটা নিয়ে বলে যাব। ধরুন আজকে 4 তারিখ, 5, 6, 7, 8, 9, 10, 5 দিন আছে। এটা একটা অত্যন্ত আমার মনে হয় গুরুত্বপূর্ণ আলোচনা, যেটা আপনারা মন দিয়ে শুনলে আমি সত্যিই বাধিত হব। দেখুন, আমি লালুর জমানায় জঙ্গল রাজের প্রকৃত স্বরূপ তুলে ধরেনি বলে অনেকেই আমাকে দেখলাম ভর্ৎসনা করেছেন। একটা এপিসোডের মধ্যে পার্থিব সব বিষয় তো বলা সম্ভব নয়। একজন লিখেছেন, আপনি ভুড়া বাল আকার উকার ফেলো, অর্থাৎ ভূমিহার আর ব্রাহ্মণ ইত্যাদিদের রাজ উৎপাটিত করো, এই ডাক নাকি লালু প্রসাদ যাদব দিয়েছিলেন। দেখুন, এটা তার সম্পর্কে অনেক মিথের মধ্যে একটা। এই ডাকটা লালু কখনো দেননি। একটি সংবাদপত্র লালুর মুখে এই কথা বসিয়ে দিয়েছিল, এবং এই সম্পর্কে পরে লালুকে যতবার জিজ্ঞেস করা হয়েছে তিনি বলেছেন যে আমি পিছড়ে বর্গের রাজনীতি করলেও কখনো কোনো জাতির প্রতি বিদ্বিষ্ট মনোভাব নিয়ে এগোইনি, চলি না, এবং কারুর সঙ্গে জাতিগতভাবে আমার যে দ্বন্দ্ব সেটা সমান অধিকার পাওয়ার, তার বাইরে কোনো কিছু নয়। এটা একজন সাংবাদিক আমার সঙ্গে দেখা করে এইভাবে আমার মুখে কথাটা দিয়েছে, এবং আরও অনেক কথার মতো এই কথাটা লালুর জমানার সঙ্গে লেগে গেছে। কিন্তু জঙ্গলরাজ এর চেহারাটা কেমন ছিল সেটা বোঝানোর জন্যে আমি নীতিশ কুমারের একটা ঐতিহাসিক উক্তি আপনাদের সামনে তুলে ধরছি। এই 2012 সালে, তার মানে নীতিশ ক্ষমতায় আসার 7 বছর পরে, ব্রুকলিনস ইনস্টিটিউশনের একজন আমেরিকান গবেষক পাটনায় এসেছিলেন। তার সঙ্গে দীর্ঘ আলাপচারিতায় নীতিশ একটা তাকে কথা বলেছিলেন, যেটা শুনে তিনি চমৎকৃত হন। কি বলেছিলেন নীতিশ? দ্য থিভস হ্যাড AK-47s. Our police had old guns from the British colonial days. ওদের হাতে ছিল AK-47, আর আমাদের পুলিশের কাছে সেই ইংরেজ আমলের গাদা বন্দুক, এবং ওই গুন্ডা বদমাইশদের কাছে ছিল একেবারে লেটেস্ট ভার্সন SUVs। আর আমাদের পুলিশের যে গাড়িগুলো ছিল সেটা যখন তখন ব্রেকডাউন হয়ে যেত, আর যখন ব্রেকডাউন হতো তখন 5 জন পুলিশ কর্মী সেই গাড়ি থেকে নেমে পিছন থেকে ধাক্কা দিতেন, এবং এমন গর্জন করে সেই গাড়ি আবার চলতে শুরু করত যে ইতিউতি থাকা দুষ্কৃতীরা বুঝে যেত যে পুলিশের গাড়ি আসছে, কেননা এই শব্দ ভুল করার মতো বোকা তারা ছিলেন। এবং তিনি যেটা বোঝানোর চেষ্টা করেছেন যে 7 বছরের মধ্যে নীতিশ 70,000 ক্রিমিনালকে জেলে ঢুকিয়ে দিয়েছিলেন, এবং বিহার যে রাজ্যটার সঙ্গে
খুন জখম, হিংসা, দুর্নীতি এবং অর্থনীতিতে কমপ্লিটলি একটা পিছিয়ে পড়া রাজ্য, বিমারু স্টেট বলে যার পরিচয় ছিল, সেই পরিচয়টাকে কেবল তার প্রশাসনিক দক্ষতা, নিরপেক্ষতা এবং জনমুখী প্রকল্পের সঙ্গে উন্নয়নের একেবারে সাকসেসফুল মেলবন্ধনের ফলে নীতিশ এর বিহারকে আর চেনাই যায় না। আমি 20 বছর পরেই ইয়েতে গেলাম পাটনায়, পাটনা শহর চিনতেই পারিনি। আমার এই অভিজ্ঞতা হতো যখন আমি অতীতে এই বছরে এক আধবার করে চীনে যাওয়ার সুযোগ পেতাম। প্রতিবার গিয়ে দেখতাম যে আগে যা দেখেছি তার থেকে অনেক দূর এগিয়ে গেছে, আর নতুন যেটা দেখছি সেটাকে আমি চিনতেই পারছি না। 1-1.5 বছরের মধ্যেই তফাৎটা চীনারা অনবরত করে চলেছে, আজও করে চলেছে। নীতিশ কুমারের বিহার কিন্তু সেই অর্থে এমন একটা অসাধ্য সাধন করেছে, যার জন্যে গোটা বিহার ঘুরে আমি একজন মানুষকেও খুঁজে পাইনি যিনি নীতিশ কুমারকে গালাগাল দিচ্ছেন। কংগ্রেসের অতি বড় সমর্থক, আরজেডির সমর্থক এবং নীতিশ বিরোধী বলে যারা পরিচিত, তারা শেষমেশ যে কথাটা বলে তাদের বক্তব্য শেষ করেন সেটা হলো, नहीं ये तो सच है कि नीतीश बाबू ने बहुत काम किया है। কল্পনা করতে পারেন 20 বছর ক্ষমতায় থাকার পরে একজন নেতা আবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তার বিরোধীরাও তার বিরুদ্ধে কার্যত একটি কথাও বলতে পারছে না। এর চেয়ে বড় রাজনৈতিক সাফল্য একজন রাজনীতিকের জীবনে আর কি হতে পারে? তাহলে আরজেডি, কংগ্রেস ইত্যাদিরা কি বলছে? তারা বলছে যে নীতিশ বাবুকে মুখোশ হিসেবে সামনে খাড়া করে আসলে বিজেপি তাকে কুক্ষিগত করে ফেলেছে, কিন্তু ওই মুখোশটার বিরুদ্ধে কোনো কথা বলছে না, পাছে সেটা বুমেরাং হয়ে ফিরে আসে। তার শারীরিক অবস্থা, তার মানসিক অবস্থা ইত্যাদি নিয়ে অনেক প্রশ্ন আছে, কিন্তু তার গ্রহণযোগ্যতা, তার প্রায় নির্বিকল্পতা, তার সততা, সর্বোপরি তার প্রশাসনিক উৎকর্ষ নিয়ে একজন বিহারীকেও আমি খুঁজে পাইনি যিনি তাকে প্রকাশ্যে গালমন্দ করছেন। আর পশ্চিমবঙ্গের চেহারাটা কি সেটা আমার আপনাদের বোঝানোর কোনো প্রয়োজন নেই। নিত্যদিনের অভিজ্ঞতায় আপনারা জানেন আমাদের মুখ্যমন্ত্রী এবং তার শাসনকে এ রাজ্যের একটা বড় অংশের মানুষ কি চোখে দেখেন। এমন একটা অবস্থা হয়েছে যে 15 বছর পরে, নীতিশের চেয়েও 5 বছর কম, এই বাংলার অনেক মানুষ কায় মনোবাক্যে চাইছেন যেই আপদের হাত থেকে নিষ্কৃতি পেতে। এখানেই মমতার সঙ্গে নীতিশের প্রধান পার্থক্য। এরপরে শুধু তো 70,000 লোককে জেলে ঢুকিয়ে দিলেই হলো না, জেলে ঢুকালে তারা যাতে জেলের ভিতরেই থাকে তার ব্যবস্থাটাও তো করতে হবে। তিনি যেটা করলেন সেটা হচ্ছে একই সঙ্গে তিনি রাজ্যের যত সরকারি কৌশলী এবং সংশ্লিষ্ট আইনের সঙ্গে যারা আছেন, বিচার বিভাগ, বিশেষ করে অধস্তন বিচার বিভাগ, তাদের কাছে নিজে গিয়ে প্রচার করলেন যে দ্রুত বিচারের ব্যবস্থা করুন, সাক্ষীদের যাতে তারা কোনো রকম নিরাপত্তার অভাব না বোধ করেন সেজন্য প্রয়োজনীয় সাহায্য, সহযোগিতা, আশ্বাস, পুলিশি প্রোটেকশন সব কিছুর ব্যবস্থা করা হয়েছিল এবং তার ফলও তিনি পেয়েছেন হাতে নাতে।
আজকে 20 বছর পরে পশ্চিমবঙ্গে কনভিকশন রেট আর নীতিশের কনভিকশন রেটের, বিহারের কনভিকশন রেট দেখলে আপনারা একেবারে জলের মতো সেটা পরিষ্কার হয়ে যাবে। নীতিশ যখন 2000 সালে ক্ষমতায় এসেছিলেন তখন তিনি শুধু যে দক্ষতার সঙ্গে আইনের শাসন ফিরিয়ে এনেছিলেন তাই নয়, তিনি বুঝেছিলেন যে ল অ্যান্ড অর্ডার ইজ দ্য কি টু ডেভেলপমেন্ট। সুতরাং প্রথমেই আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বিহারের এই যে একটা চলমান নৈরাজ্য হিসেবে তার এত দুর্নাম, সেই কলঙ্ক মোচনের কাজটা আমাকে করতে হবে। এবং তিনি এমনভাবে জিনিসটা করলেন যাতে কনভিকশন রেট, উনি ক্ষমতায় আসার সময় ছিল মাত্র 5%, সেটা আজকের বাংলায় বিহারে হয়ে দাঁড়িয়েছে 35%। সেখানে বাংলার কত? 5%-এরও কম। অথচ আমাদের মুখ্যমন্ত্রী এই বলে ক্ষমতায় এসেছিলেন যে বদল চাই, বদলা নয়। আর ক্ষমতায় আসার পরের দিন থেকেই শুধু যে বদলা নিলেন তাই নয়, বদলাটা নিলেন রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে, আর রাজ্যের চেহারাটাই বদলে দিলেন এমনভাবে যেখানে এই তৃণমূল রাজ আর দুষ্কৃতী রাজের মধ্যে কোনো তফাতই রইল না। হ্যাঁ, এই কথা ঠিক, বাংলার দুর্বৃত্তরা তো বাঙালি আসলে, তারা AK-47 নিয়ে কিছু করার হিম্মত নেই, শরীরে সেই বল নেই, মনে সেই সাহস নেই। বড়জোর একটা ওই বিহারে তৈরি দেশি পিস্তলের বাইরে তাদের যাওয়ার ক্ষমতা নেই। কিন্তু বিহারে যদি দুর্বৃত্ত শাসনের অর্থ হয় কিডন্যাপিং, যদি তারা টাকা তুলে থাকে একেবারে যথেচ্ছাচার করে, তাহলে একেবারে হুবহু তার মনে হবে যেন একটা কাট অ্যান্ড পেস্ট আমরা আজকের বাংলায় দেখছি। বিহার বাহুবলীদের রাজ্য বলে পরিচিত ছিল, প্রাইভেট আর্মি থাকতো উঁচু জাতের লোকেদের কাছে, রণবীর সেনা ছিল, এছাড়াও আরও খুচরো খুচরো অনেক প্রাইভেট আর্মি ছিল, যেগুলো ডিসব্যান্ড করতে কাল ঘাম ছুটে গেছে বিহার সরকারের। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশে তারা সেগুলো বন্ধ করতে বাধ্য হয়েছে। এরপরে যেটা বলার সেটা হচ্ছে যে এই আইন শৃঙ্খলাকে একবার নিয়ন্ত্রণে আনার পরে নীতিশ কুমার যে রাস্তাটা নিলেন, সেটাকে আমি বলবো যে যে কোনো ভারতবর্ষের রাজ্য সরকারের পক্ষে একেবারে আদর্শ একটা দৃষ্টান্ত হিসেবে তুলে ধরা যেতে পারে। দেখুন, মমতার রাজনীতির মূলমন্ত্র হচ্ছে আবেগ আর নিজের ব্যক্তিত্বকে পৃথিবীর সব কিছুর উপরে প্রতিষ্ঠিত করা, এবং জনকল্যাণের ক্ষেত্রে একটা ওয়েলফেয়ার মেকানিজম যা দিয়ে গরিব মানুষের এম্পাওয়ারমেন্ট হয়, সেই রাস্তায় না গিয়ে তাদের হাতে কিছু খুচরো টাকা গুঁজে দেওয়া। অর্থাৎ নীতিশ পাল্টা কি করেছেন, তিনি প্রতিষ্ঠান গড়েছেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এনেছেন, প্রশাসনিক ধারাবাহিকতার একটা ভিত্তি তৈরি করেছেন, এবং সব মিলিয়ে একটা 360 ডিগ্রি পরিবর্তন বলতে যা বোঝায় আজকে নীতিশের বিহার কার্যত তারই দৃষ্টান্ত।
এমনি এমনি তো ইন্ডিয়া টুডে বছরের পর বছর নীতিশ কুমারকে ভারতবর্ষের শ্রেষ্ঠ গভর্নিং চিফ মিনিস্টারের আখ্যা দেয়নি। সুতরাং নীতিশ জানেন যেই সাফল্যের কারিগর তিনি, কিন্তু মমতা ব্যানার্জির মতো আপনি বিহারের রাস্তায় নীতিশ কুমারকে না হোর্ডিংয়ে, না ফেস্টুনে, না ব্যানারে, এমনকি এই ভোটের সময়ও সেভাবে দেখতে পাবেন না যেটা আমরা পশ্চিমবঙ্গবাসীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে দেখছি সেই 2011 সালের মে মাস থেকেই। যেখানে তাকাবেন, যেদিকে তাকাবেন, শুধু একটাই মুখ। আর এবার তো সব কিছু পার হয়ে গেছে, হয়তো আগেই শুরু হয়েছে, আমি লক্ষ্য করিনি। প্রতিটি দুর্গাপুজো যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে মাল নিয়ে ধন্য হয়েছে, সেই সব ক্লাবের মণ্ডপের গেটে শোভা পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি হোর্ডিং, পোস্টার, ব্যানার এদের কথা তো বাদই দিলাম। অর্থাৎ এমন একটা মেগালোম্যানিয়াক দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি এই রাজ্যটাকে শাসন করছেন, যেখানে তিনি মনে করেন আমি আইন, আমি প্রশাসন, আমি সব। আর নীতিশ ঠিক উল্টোটা মনে করেন। নীতিশ যেটা করেছেন সেটা হচ্ছে তিনি প্রশাসন এবং আমলাতান্ত্রিক পেশাদারিত্ব তৈরি করেছেন। 200 জন দুর্নীতিগ্রস্ত আমলাকে তিনি একটা কলমের খোঁচায় প্রথম দিকে বদলি করে দিয়েছিলেন, অন্য কোনো কারণে নয়, আমলাকুলকে এই বার্তা দিতে যে বাছাধনেরা, আমি এসেছি এই বিহারে, এটা আমি আর বরদাস্ত করব না। একবার কম্পেয়ার করে দেখবেন পশ্চিমবঙ্গের আমলাকুল, বিশেষ করে পুলিশের আজকে কি দুরবস্থা হয়েছে। একদিকে যখন নীতিশ প্রশাসনে পেশাদারিত্ব আনতে কর্মদক্ষতা, সততার উপর নির্ভর করেছেন, মমতা তখন একটা মানদণ্ডে আমলাকুলের বিচার করেছেন, সেটা প্রশাসনিক সিভিল ক্ষেত্রে হোক কিংবা ক্রিমিনাল, সেটা হলো আমার ইয়েস ম্যান কিনা। যদি হয় তাহলে তুমি লুটো পুটে খাও, আমি কিছু বলবো না। আর যদি তুমি ট্যান্ডাই ম্যান্ডাই করো, আমার প্রতি আনুগত্যে কোনো শৈথিল্য দেখি, তাহলে তোমাকে গ্যারেজ পোস্টিংয়ে পাঠিয়ে দেব। ঠিক যেমন এই মুহূর্তে আমাদের রাজ্যের সবচাইতে হট সিট যিনি দখল করে আছেন, সেই চিফ ইলেকশন অফিসারের ক্ষেত্রে তিনি করেছিলেন। এবং কোন উপায়ে তিনি প্রশাসনকে দায়িত্বশীল এবং পেশাদার করেছিলেন? প্রথম কাজ যেটা তিনি করেছিলেন সেটা হচ্ছে রাইট টু পাবলিক সার্ভিসেস অ্যাক্ট। এটাকে একদম জনগণের, বিহারের মানুষের মৌলিক অধিকারের মর্যাদা দিয়ে একটা আইন পাশ করেছিলেন ক্ষমতায় আসার অল্প কিছুদিন পরেই বিহার বিধানসভায়। শুরু করেছিলেন গোটা রাজ্য জুড়ে সেবা কেন্দ্র এবং ই গভর্নেন্সের প্রসার, যার ফল হয়েছিল এই যে প্রত্যেকটি দফতরকে আজকে একটা জবাবদিহির কাঠামোর মধ্যে বিহারে কাজ করতে হয়। কেননা এই জনসংযোগের যে ব্যাপারটা, সেটা এই পয়সাখোর বা দুর্নীতিবাজ অফিসারদের উপরে একটা নিয়ন্ত্রণের মতো করে কাজ করে। এখন মমতার শাসন ব্যবস্থায় ঠিক উল্টো, সবকিছু হয় তার নামে, নয় আড়ালে আবডালে এমনভাবে নাম দেওয়া
যেখানে মমতা ব্যানার্জির নামটা না থাকলেও তার ছায়াটা খুব গর্বিতভাবে উপস্থিত। যেমন ধরুন, দিদিকে বলো, মুখ্যমন্ত্রী দিদি কেন হবেন? এ প্রশ্ন বাংলায় করা যাবে না। প্রশান্ত কিশোর তৈরি করে দিয়ে এখন ভাগলবা হয়ে গেছে, কিন্তু একজন মুখ্যমন্ত্রী দিদিকে বলো কি? দিদিকে বলো এ কথা তৃণমূলীরা বলতে পারে, রাজ্যের মানুষের কাছে তিনি তো দিদি নন। শি ইজ ইন এ কনস্টিটিউশনাল পোস্ট, দুর্ভাগ্যজনকভাবে যার নাম মুখ্যমন্ত্রিত্ব, কিন্তু তার প্রকল্পের নাম হয় দিদিকে বলো, নয় লক্ষ্মীর ভাণ্ডার, নয় স্বাস্থ্যসাথী। সব কিছুতেই আসলে দিদির ছায়া। অর্থাৎ মূল তফাৎটা তার মানে দাঁড়িয়ে যাচ্ছে, ব্যক্তিকেন্দ্রিক প্রতিষ্ঠানের বিকল্প হিসেবে বিহারে প্রাতিষ্ঠানিক এবং বিকেন্দ্রীকৃত হওয়া একটা শাসন ব্যবস্থা। এই যে নীতি সেটা করতে সক্ষম হয়েছিলেন। পরিশেষে আপনাদের বলে রাখি, কালকে হয়তো আমি অন্য দুটো তিনটে অ্যাসপেক্ট নিয়ে বলবো, কিন্তু যেহেতু ভোট আজকে তো 3 তারিখ হয়ে গেল, আগামীকালই প্রথম দফার প্রচার শেষ হয়ে যাবে। একটা খুব মূল্যবান লেসন যেটা আই হ্যাভ ড্রন ইন বিহার, সেটা হলো বিজেপি এবারের বিধানসভা ভোটে একেবারে মহারাষ্ট্র মডেলটাকে রেপ্লিকেট করতে চেয়েছিল। সবাই সেটা জানে। অর্থাৎ মহারাষ্ট্রে বিজেপি শিবসেনা মানে দলছুট শিবসেনা লড়াইটা করেছিল একনাথ শিন্দের নেতৃত্বে, আর মুখ্যমন্ত্রিত্বের প্রশ্ন যখন এলো তখন দেবেন্দ্র ফডনবিস হলেন, কেননা বিজেপি অনেক বেশি আসনে জয়ী হলো। ফলে অনেকেই খরচের খাতায় ধরে নিয়েছিলেন নীতিশ কুমারকে, যে এবার নীতিশ কুমারের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে। এবং সেই কারণেই আপনাদের পরবর্তী মুখ্যমন্ত্রীকে এই প্রশ্নের উত্তরে অমিত শাহ সোজাসুজি কারুর নাম বলেননি। প্রধানমন্ত্রীকে যখন জিজ্ঞেস করা হয়েছে, তিনিও জনসভায় বিষয়টাকে খুবই চতুরভাবে পাশ কাটিয়ে চলে গেছে। আর এই প্রচার চলাকালীন অবস্থায় নীতিশ কুমারের সঙ্গে বিজেপির সম্পর্ক যে পদ্মপাতায় জলের মতো দাঁড়িয়ে আছে, সেটা আমরা নিজেরাই চাক্ষুষ করেছি। প্রথম দিন মোদির প্রচারে নীতিশ তার সঙ্গী ছিলেন, তারপর থেকে নীতিশকে আর তার ধারে কাছেও দেখা যাচ্ছে না। এই তো দিন দুয়েক আগে পাটনায় এনডিএর যে ম্যানিফেস্টোটা প্রকাশ হলো, আপনারা বিশ্বাস করুন, সেটা মাত্র 26 সেকেন্ড নেতারা পাশাপাশি দাঁড়িয়ে ওই বুকলেটটা বুকের সামনে নিয়ে দাঁড়িয়েছিলেন, নো কোয়েশ্চেন আস্কড, নাথিং। সুতরাং মনে হচ্ছে যে বিজেপি কি চায় নীতিশ সেটা জানেন। ঠিক যেমন বিজেপিরও এই উপলব্ধি হচ্ছে যে মহারাষ্ট্র মডেল বিহারে হুবহু রেপ্লিকেট করা যাবে না। একজন যেমন চমৎকার বলেছেন যে বিজেপি আগে মনে করেছিল যে নীতিশ কুমার বোধহয় একটা ব্যাগেজ। আজকে নীতিশ কুমার প্রমাণ করে দিয়েছেন বিজেপি নেতৃত্বকে যে বিহারের মাটিতে বিজেপি নীতিশ কুমারের লাগেজ। ভালো থাকবেন। কালকে পরিকাঠামো উন্নয়ন এবং উন্নয়নের যে দার্শনিক ভিত্তি, সেই মানদণ্ডে দুটি রাজ্যের মধ্যে পার্থক্য কোথায়, তা নিয়ে যতটা পারব
বিস্তারিত কথা বলার চেষ্টা করব।